বদনামও একটা নাম, বদনাম হওয়াটাও একটা নাম। আমরা যে প্রচার করতে পারি না, ওরা বদনাম করে সেই প্রচারটা করে দিচ্ছে। আমার মনে হয় ওনাদের শহীদের রক্তের উপরে রাকসু দাঁড়িয়েছে, ওনাদের শহীদের রক্তের উপরে চাকসু দাঁড়িয়েছে, ওনাদের শহীদের রক্তের উপরে জাকসু, যেখানে শিবির নাম মানে হচ্ছে মৃত্যুর আতঙ্ক। এটা আপনাদের প্রাপ্য, আপনাদের সন্তানদের জীবন রক্তের প্রাপ্তি, এটা আর কিচ্ছু না। সাদিক কায়েমদের কোনো যোগ্যতা নেই। দেখবে সুদিন আসবে যেদিন জামাত ক্ষমতায়, দেখবে সুদিন আসবে যেদিন জামাত ক্ষমতায়। ভর্তিয়া ভাই, ভর্তিয়া ভাই দাড়ি পাল্লায়, ভর্তিয়া ভাই, ভর্তিয়া ভাই দাড়ি পাল্লায়। এই ভারতীয় লেখার যে কনস্টিটিউশন, উল্লেখযোগ্য কনস্টিটিউশন আপনি দেখেন, একটা যে ফ্লো যেটা সেটা হচ্ছে যেটা কি যে প্রবাসী যদি কেউ থাকে, আপনার লেখাপড়া করার যোগ্য মানুষ বাংলাদেশে নির্বাচন করতে পারবে না। তার ভোটের অধিকার আছে, ভোট দিয়ে মেম্বার পার্লামেন্ট নির্বাচন করতে পারবে। বাংলাদেশে জন্মগ্রহণ করা মানুষ অন্য দেশের ডুয়াল সিটিজেনশিপ ধরেন 1 বছর আগে মাত্র নিল, সে এখন নির্বাচন করতে পারবে না। 5 আগস্ট সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল না, এমনটা তার ভাষ্য। কেন হঠাৎ করে এমনটা বললেন? যখন মহিবুল হাসান চৌধুরী বলছেন যে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে, ক্লিন্টন পরিবারের ষড়যন্ত্রে এবং প্রফেসর ইউনূসের আর্থিক বিনিয়োগ, বিল ক্লিন্টন পরিবারের আর্থিক বিনিয়োগ ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো হয়েছে। আসসালামু আলাইকুম, এবিসি টাইম নিউজে আপনাকে স্বাগত। দর্শক, বর্তমানে যে সোশ্যাল মিডিয়াতে দুটো বিষয় খুবই তোলপাড় হচ্ছে, তার মধ্যে একটি বিষয় হলো হা এবং না ভোট, যেখানে গণভোটের কথা বিশেষভাবে জড়িত রয়েছে। হা এবং না ভোট, আপনারা কি মনে করেন যে বাংলাদেশের নির্বাচনের আগে জামাত যে বলতেছে যে গণতান্ত্রিক নির্বাচন করতে হবে, এবং আর মূলত এই কারণেই কিন্তু বর্তমানে জামাত এবং বিএনপির মধ্যে নানাভাবে মাস আর দায়ের সম্পর্ক হয়েছে। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগের সকল মামলা তিনি তুলে দিবেন। এই বিষয়টাকে আপনারা কি বলে মনে করতেছেন? অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আগামী নির্বাচনে আপনারা কাকে সরকার হিসেবে দেখতে চান? জামাত নাকি বিএনপি অথবা এনসিপি নাকি বিগত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ? অবশ্যই কিন্তু যে দল থেকে আসেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিবেন। মধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। চলুন ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দেখে আসি আজকের ভিডিওর বিস্তারিত। ওনাদের শহীদের রক্তের উপরে রাকসু দাঁড়িয়েছে, ওনাদের শহীদের রক্তের উপরে চাকসু দাঁড়িয়েছে, ওনাদের শহীদের রক্তের উপরে জাকসু, যেখানে শিবির নাম মানে হচ্ছে মৃত্যুর আতঙ্ক। এটা আপনাদের প্রাপ্য, আপনাদের সন্তানদের জীবন রক্তের প্রাপ্তি, এটা আর কিচ্ছু না। সাদিক কায়েমদের কোনো যোগ্যতা নেই, সাদিক কায়েমদের কোনো প্রচেষ্টার ফসল না, এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রনির কোনো প্রচেষ্টার ফসল না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপির কোনো কৃতিত্ব নেই, ইসলামী ছাত্র শিবিরের জাহিদেরও কোনো কৃতিত্ব নেই। এটা ছাত্র শিবিরের কেন্দ্রের সবই জাহিদ নিজে বলেছে, সে কথাটাই আপনাদেরকে বলছি। আমাদের কারো কোনো কৃতিত্ব নেই। আল্লাহর একান্ত দয়া, তার মেহেরবানি এবং আপনাদের সন্তানদের রক্তের বদলা হচ্ছে আজকের এই উন্মুক্ত মাঠে ইসলামী ছাত্র শিবির। কথা বলতে পারছে না, শুধু এক বড় অর্জন নিয়ে আপনাদের সামনে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমি আজকে আপনাদের সামনে একটা কথা বলি, শহীদ পরিবার সদস্যবৃন্দ, আল্লাহ তাআলা যে পর্যন্ত আমাকে নিয়ে এসেছেন তার ওয়াদা হচ্ছে ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা। সূরা ইমরানে পরিষ্কার ঘোষণা হচ্ছে তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ মানুষের এই ইতিহাসের পরিবর্তন পরিক্রমা এটা করবেন, এবং কি কারণে করবেন আল্লাহ তাআলা সেটি জানাচ্ছেন। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, তারা দেখতে চান প্রকৃতপক্ষে কারা তাদের মুখের কথার সাথে কাজের মিল রেখে ইমানের দাবিতে তারা বিশ্বাস, কারা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক, কারা ইসলামের জন্য কাজ করেন, কাদের মধ্যে মুনাফিকি নাই, কাদের মধ্যে আমানতদারিতার হীনতা নেই, কাদের মধ্যে চরিত্রের হীনতা নেই। এটি আল্লাহ বাছাই করতে চান, যাচাই করতে চান। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, শুধু ইমান মুখে বললে হবে না, এটি দেখতে চান আল্লাহ। দর্শক, গত কিছুদিন ধরে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার এবং রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আরটিতে আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী, যিনি সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন, তার সাক্ষাৎকার ঘিরে অনেক আলোচনা চলছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে মহিবুল আলম চৌধুরী রাশিয়ান টেলিভিশনে আরটিতে
যে সাক্ষাৎকার দিলেন এবং সেখানে তিনি যে কথা বললেন তার নেত্রী শেখ হাসিনা সেই কথাকে ডিসওন করছেন। মহিবুল হাসান চৌধুরী সদর পেয়ে বললেন যে শেখ হাসিনা সরকারের পতনের পেছনে আমেরিকা দায়ী রয়েছে, আমেরিকার ষড়যন্ত্র দায়ী রয়েছে। ক্লিন্টন পরিবারের কথা স্পেসিফিকলি উল্লেখ করেছেন। প্রফেসর ইউনূসের সঙ্গে ক্লিন্টন পরিবারের বন্ধুত্ব, জো বাইডেনের দলের বন্ধুত্ব, অর্থাৎ ক্লিন্টনের দলের বন্ধুত্ব, জো বাইডেনের সরকারের ভূমিকা, ডিপ স্টেটের ভূমিকা, অনেক কিছুই আলোচনায় ছিল এবং অনেক কিছুই বলেছেন তিনি। কিন্তু শেখ হাসিনা এবার সেটাকে ডিজোন করছেন। শেখ হাসিনা বলছেন যে না, আমেরিকা সরকার পতনের পেছনে ছিল না। কাহিনীটা কি? একই দলের দুইটা। আমরা তো ভাবছিলাম, ব্যক্তিগতভাবে আমি ভাবছিলাম যে রাশিয়ার টেলিভিশনে, সরকারি টেলিভিশনে যখন মহিবুল হাসান চৌধুরী কথা বলছেন সেটা শেখ হাসিনার দেওয়া স্ক্রিপ্ট অনুযায়ী তিনি কথা বলছেন এবং রাশিয়ার সঙ্গে একটা পরিবেশ তৈরি করে দিয়েছে ভারত, যার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন। কিন্তু মহিবুল হাসান চৌধুরী যে অভিযোগ করছেন সেটা শেখ হাসিনা মানছেন না, সেটা আবার উল্টা কথা বলছেন। এই ব্যাপারটা কেন? তাহলে কি দুই রকমের গেম চলছে? আওয়ামী লীগই বিশ্ব রাজনীতি নিয়ে দুই ধরনের গেম খেলছে? কি বললেন শেখ হাসিনা সেটা ভারতের নিউজ 18-এ যেমন তিনি বলেছেন, তেমনি সেটাকে নিয়ে একটা বিশ্লেষণধর্মী নিউজ করেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম বিডি নিউজ 24ও। তারা কি বলছে, তারা কিভাবে তুলে আনলো ব্যাপারটাকে, যে আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করতে পারে এবং আমেরিকার কি কি বিষয়ে তুষ্ট হলে তিনি ক্ষমতায় থাকতে পারবেন সেই ব্যাপারগুলোও তিনি বহুবার বলেছেন। এমনকি বিডি নিউজ 24-এর সঙ্গে সাক্ষাৎকারেও তিনি তেমনটা বলেছিলেন, এমনটাও বিডি নিউজ 24 বলছেন। নিউজ 18-কে রেফারেন্স করে বিডি নিউজ সেই ব্যাপারটার বিশ্লেষণই করার চেষ্টা করেছে। তারা শিরোনামটা করেছে এমনভাবে, 5 আগস্টের পেছনে যুক্তরাষ্ট্র, বিশ্বাস করেন না শেখ হাসিনা। অর্থাৎ 5 আগস্ট সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল না, এমনটা তার ভাষ্য। কেন হঠাৎ করে এমনটা বললেন? যখন মহিবুল হাসান চৌধুরী বলছেন যে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে, ক্লিন্টন পরিবারের ষড়যন্ত্রে এবং প্রফেসর ইউনূসের আর্থিক বিনিয়োগ, বিল ক্লিন্টন পরিবারের আর্থিক বিনিয়োগ ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো হয়েছে। শেখ হাসিনার কাছে নিউজ 18-এর সাংবাদিক মনোজ গুপ্ত জানতে চান, তিনি সুনির্দিষ্ট কোনো গোয়েন্দা তথ্য বা হুমকির পরিপ্রেক্ষিতে ঢাকা ছাড়তে বাধ্য হয়েছিলেন কিনা। প্রথমেই তাকে এই প্রশ্নটা করা হয়। এটা কি সত্যি কোনো অভ্যুত্থানের চেষ্টা ছিল, নাকি কমান্ড কাঠামো ভেঙে পড়েছিল, নাকি নিজের নিরাপত্তার বলয়ের নীরব সম্মতির কারণে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন? অর্থাৎ তার আশেপাশে তাকে কেন্দ্র করে যারা নিরাপত্তা দিচ্ছিলেন এবং তাকে কেন্দ্র করেছিলেন তাদের এক ধরনের ব্যর্থতা কিংবা তাদের শেষ মুহূর্তের মানে ইনফরমেশন কিংবা পরামর্শ, সেই প্রেক্ষাপটে তিনি ভারতে চলে গেলেন কিনা। শেখ হাসিনা উত্তরে বলেছেন যে একসময়ের শান্তিপূর্ণ আন্দোলন আগস্টের শুরুতে উগ্রপন্থী একটা অংশের নেতৃত্বে নৈরাজ্যকর পরিস্থিতির রূপ নেয়। অর্থাৎ তিনি বলছেন যে শান্তিপূর্ণ কোটা আন্দোলন সেটা এক ধরনের আন্দোলন ছিনতাই হয়ে গেছে। আন্দোলন ছিনতাই করে উগ্রপন্থীরা এর লাগামটা হাতে নিয়েছিল। ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন থেকে পরিস্থিতি অনেক দূরে চলে যায়। এটা ঠিক যে ষড়যন্ত্র, পুরো চিত্রটা অনেক পরে গিয়ে স্পষ্ট হয়। কি মানে মজার একটা ব্যাপার, এবং আমার কাছে ব্যাপারটা হাস্যকর মনে হয়েছে। তিনি কি বলছে দেখেন, যখন ইউনূস সহিংস আন্দোলনকারীদের দায় মুক্তি দিয়ে দেন, অর্থাৎ প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে পুলিশ হত্যা সহ মানে এই আন্দোলনে যারা সহিংসতা করেছে তাদেরকে তো দায়মুক্তি দেওয়া হয়েছে যে তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা অভিযোগ এগুলো করা হবে না। সেই দায়মুক্তির পরে শেখ হাসিনা টের পেয়েছেন যে এটা একটা ষড়যন্ত্র ছিল, তাকে উৎখাত করার একটা ষড়যন্ত্র ছিল। সেটা তিনি মানে প্রফেসর ইউনূসের এই সিদ্ধান্তের পরে নাকি টের পেয়েছেন। অর্থাৎ তিনি ক্ষমতায় থাকতে এই যে আন্দোলন কোন দিকে যাচ্ছে, আন্দোলনের মোড় কিভাবে ঘুরছে, এগুলো নাকি টেরই পাননি। কি মজার, এবং মজার ব্যাপারটা হচ্ছে হাস্যকর ব্যাপারটা যে তার গোয়েন্দা ব্যবস্থা এতটাই ভেঙে পড়েছিল যে তাকে কোনো ইনফরমেশনই দেওয়া হয়নি। আন্দোলনের সাধারণ মানুষ যারা একটু সচেতন তারাও তো বুঝতে পারছিলেন জুলাইয়ের শেষ দিকে যে এটা ভয়াবহ পরিস্থিতির দিকে চলে গেছে, সরকার পতনের দিকে চলে গেছে, অথচ তিনি টেরই পাননি, তাকে গোয়েন্দা সংস্থাগুলো রিপোর্টই দেয়নি। এই উত্তরে সেটাই মনে হচ্ছে। তিনি বলছেন যে তারপরে মানে স্পষ্ট হয় যে সরকার উৎখাত করার জন্য এটা একটা ছক কষা হয়েছিল। প্রফেসর ইউনূস যখন দায় মুক্তি দিলেন যে এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে আদালতে কোনো মামলা করা যাবে না, তিনি বলেন ওই সময়টাই দেশ ছাড়াটা বাঁচা মরার বিষয় হয়ে দাঁড়ায়। আমি দেশ ছাড়তে চাইনি, কিন্তু আমাকে স্পষ্ট করে বলা হয় আমি থেকে গেলে শুধু আমার জীবন নয়, আমার চারপাশের মানুষের জীবনও ঝুঁকির মধ্যে পড়বে।
2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার সপ্তাহখানেক পরে শেখ হাসিনা অভিযোগ করেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের সরকারের হাত ছিল। অর্থাৎ তিনি নিজেই অভিযোগ করেছিলেন যুক্তরাষ্ট্র সরকারের হাত ছিল। দলের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় সেদিন তিনি বলেছিলেন, সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিলে আমি ঠিকই ক্ষমতায় থাকতে পারতাম। অর্থাৎ এই আন্দোলনে পরাজিত হওয়ার পরেও তিনি বলেছেন যে এর পেছনে আমেরিকার হাত ছিল, কিন্তু এখন বলছেন আমেরিকার হাত নেই। মানে আরো যে সময় তিনি আমেরিকার বিরুদ্ধে কথা বলেছেন সেগুলো বিডি নিউজ 24 তুলে ধরেছে। 15 বছর ক্ষমতায় থাকাকালীন এ ধরনের অভিযোগ একাধিকবার তুলেছেন শেখ হাসিনা। তিনি এখন 24 জুলাই আন্দোলন দমানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচারের মুখোমুখি। তিনি তার সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা খুন ও গুমের অভিযোগ কয়েক ডজন মামলার আসামি। 2023 সালের মে মাসে কোন সময় বলেছিলেন তিনি আমেরিকার বিরুদ্ধে কথা? 2023 সালের মে মাসে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন যুক্তরাষ্ট্র হয়তো তাকে ক্ষমতায় দেখতে চায় না। 2023-এ বলেছিলেন, কিন্তু মেতে। পরের মাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, এখনো যদি বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে ইজারা দেব, তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নাই, আমি জানি সেটা, কিন্তু আমার দ্বারা সেটা হবে না। ওই 2023 সালেই এটা বলেছিলেন। 2024 সালের জানুয়ারিতে বিএনপিবিহীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও শেখ হাসিনা বলেছিলেন এক শ্বেতাঙ্গ ব্যক্তির কাছ থেকে তিনি একটি প্রস্তাব পেয়েছেন, তাকে বলা হয়েছিল বিমান ঘাঁটি করতে দিলে তিনি সহজেই ক্ষমতায় আসতে পারবেন। 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের আগ মুহূর্তে এই কথা তিনি বলেছিলেন যে একজন শ্বেতাঙ্গ তাকে এরকম একটা অফার দিয়েছিল। সেই শ্বেতাঙ্গ নিশ্চিত করে আমেরিকার শ্বেতাঙ্গ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাই মনোজ গুপ্ত যখন জানতে চান ওয়াশিংটনের ভূমিকা কিভাবে আপনি মূল্যায়ন করবেন, যুক্তরাষ্ট্র কি শুধুই রাজনৈতিক সংস্কারই চাচ্ছিল, নাকি তারা সক্রিয়ভাবে সামরিক ও বুদ্ধিজীবী গোষ্ঠীকে সমর্থন জুগিয়েছিল যারা গণতন্ত্র পুনর্গঠনের নামে আপনাকে ক্ষমতা থেকে সরাতে চেয়েছিল? অর্থাৎ যুক্তরাষ্ট্র এর পেছনে ইনভেস্ট করেছিল কিনা, মেকানিজম ছিল কিনা তাদের, সেই প্রশ্ন মনোজ গুপ্ত করেছেন তাকে। সেই প্রশ্নের উত্তরে তিনি বলছেন, মার্কিন সরকারের সঙ্গে আমাদের বরাবরই সম্পর্ক ভালো ছিল। আমাদের এই কথা বিশ্বাস করার কোনো কারণ নেই যে মার্কিন সরকার কিংবা অন্য কোনো বিদেশি শক্তি সক্রিয়ভাবে এতে জড়িত ছিল। তার মানে তিনি বলে ফেললেন যে তার এই সরকার পতনের পেছনে বিদেশি কোনো ষড়যন্ত্র নেই। এই কথা বলার মধ্য দিয়ে তিনি কি নতুন করে নিজেকেই বিপদে ফেললেন? এই প্রশ্নটা উঠবে। তবে তিনি বলছেন, তবে ইউনুস একজন অর্থনীতিবিদ হিসেবে নিজের কাজের মাধ্যমে প্রভাবশালী পশ্চিমা সমর্থকদের একটি বলয় তৈরি করেছিলেন। এই বলয় তার অর্থনৈতিক তত্ত্বগুলোকে ভুলভাবে গণতান্ত্রিক যোগ্যতা হিসেবে ধরে নিয়েছিল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা মনে করেন যে ইউনুসের সমর্থকদের ভুল ভাঙতে শুরু করেছে এবং তারা প্রধান উপদেষ্টার প্রকৃত রূপ দেখতে পাচ্ছেন। সেটা তো পরের ব্যাপার। প্রফেসর ইউনুসের কি রূপ দেখতে পাচ্ছেন সেটা পরের ব্যাপার। তিনি শেখ হাসিনা আরো বলছেন, তিনি একজন অনির্বাচিত রাষ্ট্রপ্রধান যিনি উপদেষ্টা পরিষদে উগ্রপন্থীদের স্থান দিয়েছেন, অর্থাৎ সাম্প্রদায়িক গোষ্ঠীকে স্থান দিয়েছেন, এমন কথা বলছেন তিনি। বাংলাদেশের সংবিধান বদলে দিয়েছেন এবং সংখ্যালঘুরা যখন নির্যাতনের শিকার হয়েছেন তখন তিনি চুপ থেকেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো, তিনি প্রকাশ্যে ইউনুসকে অপছন্দ করার কথা জানিয়েছেন। তাহলে কি ডোনাল্ড ট্রাম্পের কারণেই তিনি সরাসরি বলতে চাচ্ছেন না যে আমেরিকা এটার সঙ্গে জড়িত আছে? জুলাই আন্দোলনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভূমিকা সম্পর্কে তাকে প্রশ্ন করা হয়েছে। বলা হয়েছে যে সামরিক বাহিনী একটা অসম্ভব পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিল। একদিকে ব্যাপক সহিংসতা, মানে তিনি বলছেন যে সামরিক বাহিনী মানে বিপাকের মধ্যে পড়ে গিয়েছিল। তিনি বলছেন যে একদিকে ব্যাপক সহিংসতা থেকে একটি সাংবিধানিক সরকারকে রক্ষা করার চাপ, আরেকদিকে প্রাণহানি এড়ানো। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঠেকানোর পাশাপাশি ঢাকার রাজপথে আমার পরিবার, কর্মী সমর্থক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। বাইরের চাপ সিদ্ধান্তে প্রভাব ফেলেছে কিনা কিংবা কি ধরনের প্রভাব ফেলেছে তা আমি বলতে পারি না। অর্থাৎ সেনাবাহিনী সম্পর্কে তিনি বলছেন যে এই ক্ষেত্রে বাইরের চাপ ছিল কিনা সেটা আমি জানি না, আমি বলতে পারি না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তিনি নিরাপত্তার কথা যখন বলছেন তখন তিনি প্রথমে বলছেন আমার পরিবার, তারপরে বলছেন দলের সদস্যদের ব্যাপারে। এই ক্ষেত্রে তাকে নিয়ে যে সমালোচনাটা রয়েছে যে তিনি ভারতে চলে যাওয়ার আগে তার পরিবারের সদস্যদের একেবারে স্পেসিফিকভাবে মেসেজ দিয়ে তাদের আগেই তারা যেন দেশ ত্যাগ করে সেরকম ইনফরমেশন তাদের কাছে দিয়েছিলেন। সেই কারণেই তার পরিবারের সদস্যরা, মানে আত্মীয় স্বজন, ভাই বোন, ভাতিজা, এই যারা রয়েছে, ভাগিনা যারা রয়েছে, তাদেরকে দেশ থেকে চলে যাওয়ার ইনফরমেশন তিনি নিজে থেকেই দিয়েছিলেন। তাদের সেফটিটা আগে তিনি নিশ্চিত করেছেন। এই কারণে অনেকে শেখ হাসিনার সমালোচনা করেন যে তিনি কর্মীদের কথা, তাদের নেতাকর্মীদের কথা না
না ভেবে পরিবারের কথা আগে ভেবেছেন এবং তিনি নিজেও একটা সেফ জায়গায় গিয়েছেন। এই সমালোচনা কিন্তু শেখ হাসিনার যারা সমালোচক তারা হরহামেশাই করেন। তার এই কথার মধ্যেও আমরা পরিবারের ব্যাপারটা আগে শুনতে পেলাম। এটাও মানে তার জন্য খুব একটা পজিটিভ ইঙ্গিত বহন করে না। নিউজ 18-এ যে সাক্ষাৎকারটা দিলেন সেটা বোধহয় তার বিপক্ষেই চলে যাচ্ছে। তিনি বলছেন যে জুলাই অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে ভারতের ভূমিকা সম্পর্কে তিনি যেটা বলেছেন যে ভারত দীর্ঘদিনের বন্ধু এবং আমাকে গ্রহণ করায় আমি ভারতীয় জনগণের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে ভারত চাই বাংলাদেশে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক। মোহাম্মদ ইউনূস কি পশ্চিমাপন্থী বেসামরিক মুখ নাকি আওয়ামী বিরোধী জোটের প্রতীক, এমন প্রশ্ন তাকে করা হয়েছিল। এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন এটা গোপন কোনো বিষয় নয় যে অর্থনীতিবিদ হিসেবে অধ্যাপক ইউনূস ক্যালিফোর্নিয়ার সেলুনগুলোতে জনপ্রিয় ছিলেন। আমি বুঝিনি এই মন্তব্যের ব্যাপারটা, ক্যালিফোর্নিয়ার সেলুনগুলোতে খুব জনপ্রিয় ছিলেন এর অর্থ আমি বুঝিনি। কিন্তু তিনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিবর্তনের কোনো প্রতীক নন। বিশাল জনসমর্থনও তার নেই। জনসমর্থন যে নেই এটা তো এখন দেখা যাচ্ছে। তিনি একজন অনির্বাচিত ব্যক্তি যিনি এখন এমন একটি দলকে নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়ার চেষ্টা করছেন যে দলের প্রতি কোটি কোটি মানুষের সমর্থন রয়েছে এবং অতীতে যে দলটি 9 বার নির্বাচিত হয়েছে। ভালো কথা। শেখ হাসিনা আরও বলেছেন পশ্চিমারা যদি মনে করে ইউনূস বন্ধুসুলভ ব্যক্তি তাহলে তারা প্রতারিত হচ্ছে। পশ্চিমাদের নিয়েও তিনি চিন্তিত যে পশ্চিমারা প্রতারিত হচ্ছে। বাস্তবে তার প্রশাসনের উগ্রপন্থীরা তাকে সামনে রেখে কাজ করছে, যাদের উদ্দেশ্য একটি সাম্প্রদায়িক, প্রতিশোধমূলক ও সামাজিকভাবে পশ্চাদমুখী এজেন্ডা বাস্তবায়ন করা। শেখ হাসিনা রয়টার্সে, এএফপিতে, ইন্ডিপেন্ডেন্টে সাক্ষাৎকার দিয়ে যে অবস্থান তৈরি করার চেষ্টা করেছিলেন, কিংবা দ্য উইকে, ইংল্যান্ড এবং আমেরিকা ভিত্তিক সাপ্তাহিক দ্য উইকে নিজে নিবন্ধ লেখে যে অবস্থানটা মানে নিজের পক্ষে এক ধরনের মানে আত্মপক্ষ সমর্থনের যে চেষ্টাগুলো করেছিলেন, সেই চেষ্টা থেকে হুট করে নিউজ 18-এ, ভারতীয় গণমাধ্যম নিউজ 18-এর এই সাক্ষাৎকারটা একেবারেই মনে হচ্ছে যে মুদ্রার এপিট ওপিট। এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারই স্নেহধন্য সাবেক মন্ত্রী, যাকে অনেকে বলেন যে শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও তাকে শিক্ষামন্ত্রী বানানো হয়েছিল, শিক্ষা খাতকে গুরুত্ব দেয়নি সরকার, সেই মহিবুল হাসান চৌধুরী যখন রাশিয়ান টেলিভিশনে এবং রাশিয়ার মানে রাষ্ট্রীয় টেলিভিশন সেখানে যখন বলছেন যে আমেরিকার ষড়যন্ত্রে, পশ্চিমা ষড়যন্ত্রেই সরকার পতন হয়েছে, সেটাকে মাত্র কয়েকদিন, মাত্র 2-3 দিনের মধ্যেই পুরোটা উল্টে দিলেন তার নেত্রী শেখ হাসিনা নিজেই। এটা কি রাজনৈতিক কৌশল? মানে তিনি কি মহিবুল হাসান চৌধুরীর সাক্ষাৎকারের পরে আমেরিকা থেকে কোনো চাপ অনুভব করেছেন যে আমেরিকাকে এভাবে ওপেনলি দোষ দেওয়া যাবে না? ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার ভালো সম্পর্ক তিনি নিজেই বলছেন। সেখান থেকে কি কোনো চাপ অনুভব করেছেন যে না, এটা বলানো ঠিক হয়নি, তুমি এখন পাল্টা একটা ইন্টারভিউ দিয়ে এটার বিপক্ষে কথা বলো? ব্যাপারটা কি সেটাই নাকি অন্য কোথাও? ব্যাপারটা যদি আমেরিকার চাপ হয় তাহলে হয়তো ভিন্ন কথা, কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে মহিবুল হাসান চৌধুরী নিজের মতো করে কথা বলেছেন, এখন সেটাকে মানে প্রতিষ্ঠিত হতে দেয়া যাবে না, সেটা প্রতিষ্ঠিত হতে দিলে আমেরিকার সঙ্গে সম্পর্কের অবনতি হবে আওয়ামী লীগের, সেই ভাবনা থেকে তিনি অস্বীকার করছেন কিনা সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর মজার ব্যাপার হচ্ছে যে তিনি বলছেন যে প্রফেসর ইউনূস যখন মানে পুলিশ হত্যাকাণ্ড সহ বিভিন্ন আন্দোলনে জড়িত যারা, তাদেরকে যখন ইনডেমনিটি দিলেন, তখন তিনি নাকি বুঝতে পেরেছেন যে এটা তার সরকারের বিরুদ্ধে একটা পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। তার আগে নাকি কোনো কিছুই তিনি বুঝতে পারেননি, এটাকে আন্দোলন হিসেবেই তিনি দেখেছেন। এই ব্যাপারটাতেই আমার সংশয় বাড়ছে, ইন্টারভিউটা কি শেখ হাসিনা দিয়েছেন নাকি অন্য কেউ লিখেছেন, নাকি নিউজ 18 বানিয়ে লিখেছে, নাকি শেখ হাসিনা এখন একটু দ্বিধাগ্রস্ত যে কোন কথা বলা উচিত আর কোন কথা বলা উচিত নয়, সেটা ঠিকঠাক মতো বুঝতে পারছেন না। এই তথ্যগুলো তখন বেরিয়ে আসলো যখন কিনা লকডাউনের সফলতা দাবি করছেন তারা। লকডাউনের সফলতা 13 তারিখের সেটার সফলতা দাবি করার পরে আজকে থেকে 2 দিন আবার শাটডাউন কর্মসূচির মধ্যে তারা প্রবেশ করেছেন। দর্শক, আপনার ভাবনা কি? শেখ হাসিনা কেন এইভাবে তার মন্ত্রীর কথা উল্টে দিলেন? পেছনের রহস্যটা কি থাকতে পারে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।